আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণী ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি তোমাদের সালমা সুলতানা টিচার এসেছি ব্যবসা উদ্যোগ বিষয়টি নিয়ে। আজ আমি তোমাদেরকে ব্যবসা উদ্যোগের গত ক্লাসে অংশীদারি ব্যবসা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমি করব, সবাই বইটা নাও, বইটা খোলো সবাই। আজ আমি ব্যবসা উদ্যোগ বিষয়টি চৌথ মূলধনী অংশটি পড়াবো। পেজ 46 খোলো। পেজ 46-এর যৌথ মূলধনির ধারণাটা দেখো। কিভাবে যৌথ মূলধনী কোম্পানি আসছে। আমরা জানি ব্যবসা সংগঠনটা কয় রকমের পড়েছি, এর মধ্যে এক মালিকানা অংশীদারি তাও পড়েছি। আজকে আমরা শিখব যৌথ মূলধনী কোম্পানি সম্পর্কে। খুলেছে সবাই? যৌথ মূলধনী ব্যবসায়ের ধারণাটা দেখো। এক মালিকানা ব্যবসায় যখন ব্যবসার মাধ্যমে বিশ্বের বুকে ব্যবসার যে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল, তা আর এক মালিকানার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। মানুষের চাহিদা দিন দিন বেড়েছে। সে অনুযায়ী তাদের এই এক মালিকানা ব্যবসায়ের গণ্ডিটা খুব ছোট ছিল এবং ক্ষুদ্র ছিল, এবং মূলধনের স্বল্পতা ছিল, একা পরিচালনা করা এবং এইসব বিভিন্ন অসুবিধার কারণে মানুষ অংশীদারি ব্যবসায়ের উৎপত্তি হয়েছিল। আবার অংশীদারি ব্যবসা করতে করতে যখন মানুষের একক পরিচালনা এবং আয়তনের অভাব, মূলধনের সীমাবদ্ধতা, আইনগত সীমাবদ্ধতা, এগুলোর জন্য যখন বিভিন্ন ঝামেলায় পড়ে যায় অংশীদাররা, তখন শুরু হলো ওদের চাহিদা, মানুষের চাহিদা, প্রয়োজন এবং আওতার অনুযায়ী আরও বৃহৎ আকারের ব্যবসা করার আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা থেকে সৃষ্টি হয়েছে যৌথ মূলধনী ব্যবসা। সেইটার ভিত্তিতে যেহেতু অংশীদারি ব্যবসায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অংশীদারদের মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে, আজ হোক কাল হোক এক সময় বিলোপ সাধন হয়ে যায়। সেসব কারণে আইনের আশ্রয়ের মাধ্যমে, যেহেতু ওখানে নিবন্ধন করা বাধ্যতামূলক নয়, সেই কারণে আমরা আইনের মাধ্যমে যদি যেটা সৃষ্টি হবে তাতে স্থায়িত্ব থাকবে, সেসবের চিন্তা ভাবনা করে মূলধন সংগ্রহের প্রয়োজনীয়তাটাও চিন্তা করেছে, করে আইনের ভিত্তিতে সৃষ্টি হলো যৌথ মূলধনী কোম্পানি। মূলত এটা শুরু হয়েছিল, দেখো পেজ খুলেছ, এটা শুরু হয়েছিল তোমার শিল্প বিপ্লবের কারণে। উৎপাদন ব্যবস্থার যে ব্যাপক পরিবর্তন। শিল্প বিপ্লব বলতে কি বোঝায়? শিল্প বিপ্লব বলতে বোঝায় যেই সময়ে আমাদের শিল্পের আবির্ভাব হয়েছিল, এক ঝটকায় তোমার শিল্পের কল কারখানা যন্ত্রপাতি আবিষ্কার করা শুরু হয়েছিল। সেই সময় উৎপাদন ব্যবস্থা ব্যাপক পরিবর্তন সাধন হয়েছিল। সেই সময় তার ব্যবসা সংগঠনের প্রকৃতিটা, আওতাটা ব্যাপক পরিবর্তন আসে। উৎপাদন বন্টন ব্যবস্থায় পারিবারিক গণ্ডি থেকে বের হয়ে আসে কারখানায়। তখন শুরু হয় উৎপাদন ব্যবস্থা করার জন্য কোথায়? পারিবারিক ভিত্তিতে সম্ভব না, পরিবারকে কেন্দ্র করে ছোট ছোট জায়গায় সম্ভব না উৎপাদন করা বড় বড় সেসব কারখানায়। তখন শুরু হলো কারখানায় এর উৎপাদন ব্যবস্থা। ফলে জন্ম হলো অধিক মূলধন। যখন কারখানায় স্থানান্তর হলো তখন দরকার পড়লো অধিক মূলধনে। কেন? অধিক মূলধন থাকলে উৎপাদনের ব্যবস্থাও অধিক করা যায়, বেশি হয়, উৎপাদনের পরিমাণ বেশি হয়, কিন্তু দায়ের পরিমাণ কমে যায়। সীমিত দায় বলতে কি বোঝায়? যে আমরা যখন অংশীদার বেশি হবে, যৌথ মূলধনী কোম্পানির মালিকানা বেশি থাকবে, তখন অনেকে একত্রিত হয়ে যখন আমরা ব্যবসা শুরু করতে পারি, তখন তার দায়ের পরিমাণও মূলধনের ভিত্তিতে কমে যায়। একসাথে মিলে ব্যবস্থাপনা করা যায় এবং আইনগত সত্তা আর পৃথক অস্তিত্ব বিশিষ্ট যৌথ মূলধনী ব্যবসা সংগঠনে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে 1750 থেকে 1850 সময়ে ইউরোপের কৃষিতে, শিল্প কারখানায়, কয়লা উত্তোলনে, পরিবহন ব্যবস্থায় যে প্রযুক্তিগত, মানে তখন আর মানুষের হাত দিয়ে কাজ করার জন্য যন্ত্রের সাহায্যে কাজ করার কথা চিন্তা ভাবনা করেছিলেন, সেই প্রযুক্তিগত যে পরিবর্তন সাধিত হয় তাকেই শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নামে অভিহিত করা হয়। দেখেছ? তারপর আসো পেজ 47। যৌথ মূলধনী ব্যবসায় আইনের মাধ্যমে সৃষ্ট আর পরিচালিত হয়, কারণ এখানে মালিকানা যেহেতু অধিক,
তাই কখনো সবার মতের কখনো মিল হয় না, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে বিধায় আইনের মাধ্যমে সৃষ্টি একটা পরিচালিত হয়। সর্বপ্রথম কোম্পানি আইন, এটার নাম হলো কোম্পানি আইন, পাশ হয় ব্রিটেনে 1844 সালে। দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 নামে যা পরিচিত ছিল। ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে প্রথম কোম্পানি আইন পাশ হয় 1850 সালে। আবার ভারতীয় কোম্পানি আইন হয় 1913 সালে, নতুন করে সেটা পাশ হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ওই ভারতীয় কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশের কোম্পানি আইন চালু ছিল। পরে 1994 সালে বাংলাদেশে নতুন কোম্পানি আইন প্রবর্তন করা হয়। বর্তমানে বাংলাদেশে ওই নতুন আইন অনুযায়ী 1994 সালের আইনটাই পরিচালিত হচ্ছে। 1994 সালের কোম্পানি আইনে কোম্পানি বলতে বোঝায় ওই আইনের অধীনে গঠিত নিবন্ধিত কোনো কোম্পানি অথবা বিদ্যমান কোনো কোম্পানিকে বোঝায়। মূলত কোম্পানি সংগঠন হলো আইনের দ্বারা সৃষ্ট, মানে আইন ছাড়া এটা চলবে না, আইনের মাধ্যমে সৃষ্টি হতে হবে। পৃথক অস্তিত্ব সম্পন্ন বলতে বোঝায় এখানে ব্যক্তি মালিকানা বলতে কাউকে চিনে না। কোম্পানি হলো যে কেউ থার্ড পার্সন কাকে চিনবে, প্রতিষ্ঠানকে চিনবে। ওর অস্তিত্বটা ওকে দিয়েই মানুষকে ওকেই মানুষ চিনবে, ওর বিরুদ্ধে মামলা করবে, ওর বিরুদ্ধে ক্রয় বিক্রয় চুক্তি করবে। কিন্তু ওরই একটা মানুষ না হয়েও ব্যক্তির মতো কাজ করে, ও তার একটা অস্তিত্ব থাকে বিধায় এটা বলা হয় পৃথক অস্তিত্ব সম্পন্ন এবং কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী এবং সীমিত দায়ের এমন এক ধরনের প্রতিষ্ঠান যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন সংগ্রহ করে। যৌথভাবে মানে একসাথে সবাই মূলধন বিনিয়োগ করে। আসলে এর কিছু বৈশিষ্ট্য আজকে আমরা পরিলক্ষিত হয়। আমরা দেখেছি আগে শিল্প বিপ্লবের একটা ছবি দেখেছ, সেটা জেমস ওয়াটের বাষ্প ইঞ্জিন। তখনকার সময়ে এই 1750 থেকে 1850 যখন 19বিংশ শতাব্দীর মাঝামাঝিতে প্রযুক্তিগত বিপ্লব সাধিত হয়, তখন এই জেমস ওয়াটের বাষ্প ইঞ্জিনটা আবিষ্কৃত হয়েছিল। বর্তমানে বৃহদায়তন ব্যবসা জগতে এই জাতীয় ব্যবসার গুরুত্ব অনেক। এই জাতীয় ব্যবসায় এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্যান্য ব্যবসা থেকে আলাদা। আমরা কোম্পানি সংগঠনে এই বৈশিষ্ট্যগুলো আজকে আলোচনা করি। যৌথ মূলধনী কোম্পানি একটা আইন সৃষ্ট ব্যবসা, যেহেতু এটা আইনের মাধ্যমে সৃষ্ট, তাই আইনগত ব্যবসার সংগঠন। এটা যেমন বিলোপ সাধন করতেও যেমন ঝামেলা আছে, তেমনি এটা গঠন করতেও তেমন ঝামেলা আছে, যেমন অনেক আনুষ্ঠানিকতা আছে, জটিল। এর সর্বনিম্ন এই কোম্পানি আইন অনুযায়ী এর সদস্যের সংখ্যা সীমিত থাকে, নির্ধারণ করা থাকে। এখানে তোমার কোম্পানি দুই ধরনের আছে। এই যৌথ মূলধনী কোম্পানি আমরা জানবো দুই ধরনের, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি সদস্য সংখ্যা কমপক্ষে 2 জন আর সর্বোচ্চ 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 60 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এখন আসো সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ বলতে কি বোঝায় আমরা একটু পরে বুঝতে পারবো। আর এটা 2 নম্বর পয়েন্ট হলো, 2 নম্বর বৈশিষ্ট্য হলো এটা একটা স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। যে কেউ আগ্রহী হবে সে ওই কোম্পানি গঠন করতে পারে বা ইচ্ছা করলে ওই শেয়ার হস্তান্তরের মাধ্যমে ওই কোম্পানিতে ঢুকতেও পারে, আবার হস্তান্তর করে বিদায়ও নিতে পারে, সদস্য হতে পারে, বিদায়ও নিতে পারে। আসো 3 নম্বর বৈশিষ্ট্য, কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে বোঝায়, একটু আগে বলেছি, ব্যক্তি না হয়েও ব্যক্তির ন্যায় আইনগত মর্যাদা অধিকার অর্জন করা। মানে সেই আইনের মাধ্যমে লড়বে, ওই প্রতিষ্ঠানে আইনের মাধ্যমে লড়বে, ওর নামটা যেটা ব্যবহার হবে সেই নামটাই প্রতিষ্ঠানের হয়ে লড়বে এবং অধিকার অর্জন করবে। যে ব্যক্তির নামে নিজ নামে অন্যের সাথে চুক্তি করবে, লেনদেন করবে, সব কিছুই সে মামলা করতে পারবে, সব ওই কোম্পানিই করতে পারবে। তাই একে বলা হয় কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। 4 নাম্বার, আইনের মাধ্যমে সৃষ্টি হয় বলে যখন তখন সেটাকে বিলুপ্তি ঘটানো যায় না, ঘটাতে চাইলেও তাও আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। যেহেতু এটা চিরন্তন অস্তিত্বের মর্যাদা লাভ করেছে, যখন অনেক দিন ধরে থাকবে, একদিনের ইচ্ছায় এই প্রতিষ্ঠান কোম্পানি কখনো প্রতিষ্ঠিত হয় না।
চিরদিন থাকার মতো, যেমন লিভার ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড, তার প্রতিষ্ঠা যদিও এটা ব্রিটেনে হয়েছে, কিন্তু এখনও আমরা ছোটো থেকে এখনও পর্যন্ত আমরা লিভার ব্রাদার্সের নাম শুনেছি, লাক্স সাবানের নাম শুনেছি। এটা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন একটা কোম্পানি। এটা কখন বিলোপ সাধন করতে গেলে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় করতে হবে। দেউলিয়া হলেও সহজে এটা কোম্পানি হস্তান্তর হলেও এটা বিলোপ সাধন হয় না। কৃত্রিম ব্যক্তিসত্তার হওয়ার কারণে কোম্পানিটার নাম দিয়ে একটা সিল, এখানে অনেকজন সদস্য হবে, অনেকজন মালিকানা থাকবে, কিন্তু কখনোই এটা কোনো ব্যক্তি এককভাবে এটা করতে পারবে না। কি করতে পারবে না? কোনো পরিচালনা করতে পারবে না, বা এককভাবে কোনো সিদ্ধান্ত জানাতে পারবে না, এককভাবে কোনো আইনি কাজ করতে পারবে না। সব কিছুইতে একটা কোম্পানি করবে। সেই কোম্পানিটার জন্য একটা সিল ব্যবহার করতে হয়। তোমরা ছোটোখাটো একটা সিল দেখেছো, অনেক সময় কোম্পানির নামের উপরে সিল থাকে, সেই সিলটা ব্যবহার করতে হয়। এই সিল ব্যবহার করা কোম্পানির সব কাগজে বাধ্যতামূলক। 6 নাম্বার বৈশিষ্ট্য, আইনগতভাবে কোম্পানি মূলধনকে, যেহেতু যৌথ মূলধনী কোম্পানি বা 2 রকমের আমরা বলেছি, প্রাইভেট আর পাবলিক লিমিটেড কোম্পানি বাজারে শেয়ার ছাড়তে পারে, মানে অংশগুলো ছাড়তে পারে, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি কখনো বাজারে ছাড়তে পারে না। ওদের যতজন সদস্য থাকবে 2 থেকে 50 জন সদস্যদের মধ্যে শেয়ার কেনা বেচা করবে। এই শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি মূলধন সংগ্রহ করে বলে এগুলোকে শেয়ার মূলধন বলা হয়। 18 বছর ঊর্ধ্বে যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠানের সদস্য লাভ করতে পারে। সদস্যের সংখ্যা বেশি হওয়ার কারণে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করার সুযোগ থাকায় কোম্পানি অনেক সময় অনেক মূলধন তাদের কাছে সংগ্রহ করার সুযোগ পায়। এই কোম্পানি ব্যবসায়ের মালিকানা ব্যবস্থাপনা থেকে সম্পূর্ণ আলাদা। যেমন আমি শেয়ার ক্রয় করলাম, তুমি শেয়ার ক্রয় করলে, তোমরা সবাই মালিক, আমরা সবাই মালিক, কিন্তু ম্যানেজমেন্ট যে কোম্পানি পরিচালনা করবে তারা আলাদা পুরোপুরি। এরা অংশীদারি ব্যবসায়ের মতো মালিকেরা সরাসরি ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে না। আমরা ভোট দিতে পারবো, কিন্তু ব্যবস্থাপনা যারা ম্যানেজ করবে সব কিছু, তারা বেতনভুক্ত। তারা নীতি নির্ধারণ, পরিচালক বা মালিকের নীতি নির্ধারণ কাজে অংশগ্রহণ করে। নীতি কীভাবে পরিচালনা করবে, কী কাজ করবে, কীভাবে চালিত করবে, পুরো প্রতিষ্ঠানটা পরিচালনা করবে ব্যবস্থাপনা পক্ষ। এরা আর মালিক আলাদা জিনিস। কোম্পানি ব্যবসায় সদস্যদের দায় সীমিত। যেহেতু এক মালিকানা ব্যবসার মালিক একজন, তার মূলধনও সে একাই বহন করে, লাভ ক্ষতি সে একা বহন করে, তার দায় সীমিত থাকে না। অংশীদারি ব্যবসায়েরও সেরকম দায় সীমিত থাকে না, কিন্তু অসীম। সদস্যদের দায় সাধারণত শেয়ার মূল্য দ্বারা, প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ। মানে যত টাকা শেয়ার ক্রয় করি, আমি যদি 100 টাকা শেয়ার ক্রয় করি, আমি যদি 1000 টাকা শেয়ার ক্রয় করি, আমি 1000 টাকা পর্যন্ত আমি ক্ষতি বহন করব বা লভ্যাংশ বহন করব। এর বেশি করব না, লসও বেশি বহন করব না, লাভও বেশি নিতে পারবো না। যতটুকু আমি ক্রয় করব শেয়ার, অতটুকুই আমার দায়িত্ব থাকবে। তাই বলা হয় কোম্পানি ব্যবসায়ী সদস্যদের দায় সীমিত, আর কিন্তু এক মালিকানা অংশীদারদের দায় অসীম। হ্যাঁ, শেয়ার ক্রয়ের জন্য দায়। 9 নম্বর আসো, কোম্পানি ব্যবসায় পরিচালনা এবং ব্যবস্থাপনার গণতান্ত্রিক রীতিনীতি এবং মূল্যবোধ। ওদের পরিচালনা করতে, ব্যবস্থাপনা করতে অবশ্যই একটা রীতিনীতি আর মূল্যবোধ অনুসরণ করে। আর শেয়ার মালিক যারা, আমরা শেয়ার ক্রয় করি, আমরা প্রত্যক্ষভাবে ভোট দিয়ে ওই কারা পরিচালনা করবে তাদেরকে নিয়োগ দেয় এবং পরিষদ সিদ্ধান্ত মোতাবেক ব্যবসা পরিচালিত করে। হ্যাঁ, তারপর আসো যৌথ মূলধনী কোম্পানি গঠনের প্রকারভেদ। এই বিশ্ব সমাজ ব্যবস্থা আর্থসামাজিক দিকের বহুবিধ পরিবর্তন আর উন্নয়নের ছোঁয়া যখন জগৎকে আস্তে আস্তে স্পর্শ করেছে, এক মালিকানা অংশীদারের যে অসুবিধাগুলো ছিল সেগুলো কেটে যখন বৃহদায়তন ব্যবসায়ের প্রতি সবাই আগ্রহী হয়ে উঠেছে, তখন আস্তে আস্তে এগুলোর পরিচিতি বা উৎপত্তি লাভ করেছে। সবচেয়ে পুরো বিশ্বে এটার কোম্পানি সংগঠনের জনপ্রিয়তা বেড়ে গেছে। এই হিসাব করে কোম্পানি সংগঠনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট শব্দটা দিয়ে আমরা বুঝছি যে এটা সীমাবদ্ধ। যে কোম্পানির সদস্যের সংখ্যা কমপক্ষে 2 জন এবং সর্বোচ্চ 50 জন, এবং তাদের শেয়ার এই 2 থেকে 50 জনের মধ্যেই কেনাবেচা করতে পারবে, শেয়ার ছাড়তে পারবে, নিতে পারবে। কেউ চলে গেল, এই তাদের মধ্যে থেকেই থাকতে হবে। বাইরে এই 50 জনের বাইরে কারোর কাছে
শেয়ার বিক্রি করতে পারবে না, এই ধরনের হস্তান্তর করতে পারবে না, সেই ধরনের কোম্পানিকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। বাংলাদেশে যে প্রচলিত 1994 সালের কোম্পানি আইন আছে, প্রাইভেট লিমিটেড, ওই আইনে বলা হয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে কোম্পানিকে বোঝায় যার সদস্য সংখ্যা 50 জনের সীমাবদ্ধ, সদস্যদের শেয়ার হস্তান্তর অধিকার সীমিত, শেয়ার এবং ঋণপত্র ক্রয়ের জন্য জনগণের কাছে আমন্ত্রণ জানাতে পারে না, যেটা পাবলিক লিমিটেড কোম্পানি পারে। প্রাইভেট লিমিটেড কোম্পানি ওই 50 জনের বাইরে আমন্ত্রণ জানাতে পারে না যে আমার শেয়ার ক্রয় করো। অর্থাৎ কোম্পানির সদস্যগণ শুধু নিজেরাই শেয়ার ক্রয় করতে পারে। সদস্য সংখ্যা এবং মূলধনের পরিমাণ সীমিত হওয়ার কারণে এই জাতীয় কোম্পানি আয়তন তুলনামূলকভাবে ক্ষুদ্র। এর ন্যূনতম পরিচালকের সংখ্যা থাকে 2 জন, আর প্রাইভেট লিমিটেড কোম্পানির সংখ্যা তাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আসলে পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ ওই স্মারকলিপিতে উল্লিখিত শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। স্মারকলিপি বলতে বোঝায় কি? কোম্পানি পরিচালনা করার জন্য কোম্পানির নাম, কোম্পানির সংগঠনের নাম, কোম্পানি কীভাবে পরিচালিত হবে, সদস্যের সংখ্যা কত, সেই ধরনের নিয়ম নীতি পরিচালনা করার জন্য কোম্পানি গঠনের সময় নিবন্ধকের কাছে যে কাগজটা জমা দেয়, যে দলিলটা জমা দিতে হয়, এগুলো লিপিবদ্ধ করে নিয়মাবলী যেই কাগজে দলিলে লিপিবদ্ধ থাকে সেটার নামই হলো স্মারকলিপি। ওখানে লেখা থাকে কত সংখ্যার শেয়ার বাজারে ছাড়া হবে, ঋণপত্র ছাড়া হবে, জনগণের নিকট বিক্রি করা হবে এবং শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, তাকেই পাবলিক লিমিটেড কোম্পানি বলে। পাবলিক লিমিটেড কোম্পানির প্রয়োজনে স্মারকলিপিতে সংশোধনী এনে শেয়ারের সংখ্যা বাড়ানো যেতে পারে। আইন অনুযায়ী কোম্পানি পরিচালকের সংখ্যা কতজন থাকতে হবে? কমপক্ষে 3 জন। তাহলে চলো আজকে আমি কতটুকু পড়ালাম, যৌথ মূলধনের কোম্পানির ধারণাটা পড়লাম, বৈশিষ্ট্য এবং প্রকারভেদটা আজকে পড়লাম, তোমরা ভালো করে পড়ে নিবে। তারপর আসে গুরুত্বটা তোমরা বাসায় পড়ে নিও এবং কোম্পানির গঠন প্রক্রিয়াটা নিয়ে আমি আজকে আরেকটু আলোচনা করি, তাহলে আমি এটা শেষ করে দিতে পারবো। কোম্পানি গঠন করার জন্য যে কোনো কোম্পানি, প্রাইভেট বা পাবলিক, দুইটা কোম্পানি গঠন করার জন্য এই 4টা প্রক্রিয়া আমাকে অনুসরণ করতে হয়। ধাপটা চারটা ধারাবাহিক পর্যায়ে সম্পন্ন করতে হবে, আগে পরে করা সম্ভব না। উদ্যোগ গ্রহণ পর্যায়, প্রথম পর্যায়টার নাম কি? প্রথম পর্যায়টার নাম হলো উদ্যোগ গ্রহণ পর্যায়। এই পর্যায়ে কোম্পানি গঠনে যারা আগ্রহী হয় তারা একত্রিত হয়ে কোম্পানিটা কোন ধরনের ব্যবসা করবে ওইটা সম্ভব একটা নাম ঠিক করবে, কোম্পানির ধরন, কত টাকা ক্যাপিটাল লাগবে, ওই মূলধনটা কিভাবে সংগ্রহ করবে, কোম্পানিটার ঠিকানা, এইসব বিষয়ে তাদের নিজেদের মধ্যে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। সিদ্ধান্ত গ্রহণ করে ওই সংগঠনের নাম স্থির করে নিবন্ধকের অফিস থেকে একটা ছাড়পত্র সংগ্রহ করার চেষ্টা করবে। তারপর আসে দলিলপত্র প্রণয়ন পর্যায়ে। দলিল মানে এই যে আমি নিবন্ধকের অফিস থেকে আমার নামটা কি হতে পারে সেটা নিয়ে আমি ডিসিশন নিয়ে আসলাম। এখন আসো দলিলপত্র কী কাগজপত্র জমা দিতে হবে। এই প্রক্রিয়াটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয় বিধায় এটা চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। এই পর্যায়ে কোম্পানির পরিচালকগণ কোম্পানির 2টা গুরুত্বপূর্ণ দলিল প্রণয়ন করে। একটা হলো স্মারকলিপি, একটু আগে বলেছি, আর একটা হলো পরিমেল নিয়মাবলী। স্মারকলিপিতে কী থাকে তোমরা আন্ডারলাইন করো, দাগ দাও। স্মারকলিপিকে কোম্পানি কি বলা হয়? মূল দলিল, সনদ বা সংবিধান বলা হয়। যেমন আমাদের সংসদে যেমন সংবিধান থাকে, সংবিধান চেঞ্জ করতে গেলে সদস্যদের উপস্থিতিতে সে পরিবর্তন করতে পারে, আর না হলে পারে না, ঠিক সেরকম এটা একটা মূল দলিল। প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা দলিল পরিবর্তন করা যায় কোনো পয়েন্ট। আর এই দলিলে কী বিষয় লেখা থাকে? কোম্পানির নাম, নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, শেয়ার মালিকদের দায়িত্ব এবং ন্যূনতম চাঁদা ইত্যাদি বিষয় লিপিবদ্ধ করা হয়। আর পরিমেল নিয়মাবলী কি? পরিমেল নিয়মাবলী কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা, মানে কোম্পানি কীভাবে পরিচালনা, ওই যে 3 জন পরিচালক থাকবে বা 2 জন পরিচালক থাকবে, ওরা কীভাবে অভ্যন্তরীণভাবে পরিচালনা করবে সকল বিষয় ওখানে লেখা থাকে। কোথায়? পরিমেল নিয়মাবলীতে। আর স্মারকলিপিতে থাকে কোম্পানির নাম, ঠিকানা, মূলধনের পরিমাণ, এই ধরনের কাজ। এই 2টা দলিল গুরুত্বপূর্ণ। এই 2টা দলিল কোম্পানির জন্মসনদ বলা হয়, মূল দলিল বলা হয়। এই দলিলটা ছাড়া কোম্পানি জন্মই নেয় না। সেই কারণে এটাকে এই দ্বিতীয় পর্যায়টা হলো গুরুত্বপূর্ণ একটা পর্যায়। এই পর্যায়ে দলিলপত্র প্রণয়ন করতে হবে। কার কাছে করতে হবে? নিবন্ধকের কাছে। এই নিবন্ধক এই দলিলের কাগজপত্রগুলো যখন যাচাই বাছাই করবে, নিবন্ধক অফিসে গিয়ে একটা আবেদনপত্র সংগ্রহ করতে হবে নির্ধারিত একটা ফি দিয়ে।
আবেদনপত্রতে সব কিছু পূরণ করার পরে এই কাগজপত্র সহ যখন জমা দিবে, যখন নিবন্ধক সন্তুষ্ট হবেন, তখন কোম্পানির বইতে নিবন্ধন বইতে নিবন্ধক কোম্পানির নামটা তালিকাভুক্ত করবেন, মানে লিখবেন, এবং নিবন্ধনপত্রে একটা রেজিস্ট্রেশন কার্ড বা রেজিস্ট্রেশন পত্র প্রদান করবেন। এই পত্রটা পাওয়ার পরে প্রাইভেট লিমিটেড কোম্পানি, দুইটা কোম্পানি আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পাওয়ার পরে, অনুমতি পাওয়ার পরই কাজ শুরু, উৎপাদনে চলে যেতে পারবে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি পারবে না। এই পত্র পাওয়ার পর পারবে না, কারণ ওদের আরও একটা কাগজ সংগ্রহ করতে হবে। সেটার নাম কি? সেটার নাম হলো কার্যারম্ভ পর্যায়। সেটার নাম কার্যারম্ভ। সেটাতে কি করতে হবে? পাবলিক লিমিটেড কোম্পানির যে একটা অনুমোদন নিয়েছিল, নিবন্ধকের কাছে যে অনুমতি নিয়েছিল, সে বাজারে শেয়ার ছাড়বে, সে পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করবে। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি গঠনের অন্যতম শর্ত হলো বাজারে শেয়ার ছাড়া, জনগণের কাছে শেয়ার বিক্রয়ের ঘোষণা দেওয়া। সেই ঘোষণাপত্র আর ঘোষণাপত্রের সাথে দলিলপত্রগুলো আবার জমা দিতে হবে। সব কাগজ যখন কতটুকু টাকা সংগ্রহ করেছে, কতটুকু টাকা বাকি আছে, সব সংগ্রহের একটা ঘোষণাপত্র থাকবে। আর সব কাগজ যখন ঠিক থাকবে, নিবন্ধক যদি সন্তুষ্ট হয়, তখন কার্যারম্ভের এই অনুমতি প্রদান করবেন। আর এই পত্র পাওয়ার পরে পাবলিক লিমিটেড কোম্পানি ব্যবসা শুরু করতে পারে, উৎপাদনে যেতে পারে, এছাড়া পারবে না। অর্থাৎ কোম্পানি গঠনটা আইনের মাধ্যমে আসছে এবং 4টা পর্যায়ে আসতেছে। প্রথমে উদ্যোগ গ্রহণ পর্যায়, তারপর দলিলপত্র প্রণয়ন পর্যায়, নিবন্ধনপত্র সংগ্রহ পর্যায়। এই জায়গায় এসে প্রাইভেট লিমিটেড কোম্পানি এরপরেই কাজ আরম্ভ করতে পারে। 4th পর্যায়ে হলো কার্যারম্ভ। এই জায়গায় এসে এইটা কমপ্লিট করার পরে পাবলিক লিমিটেড কোম্পানি উৎপাদনে যেতে পারে বা কাজ আরম্ভ করতে পারে, ব্যবসা শুরু করতে পারে। এর আগে কখনো পারবে না। আজকে যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রক্রিয়াটা পড়ে দিলাম, তোমরা ভালো করে পড়বে, আর বোঝানোর সাথে সাথে ভালো করে পড়বে এবং মনোযোগ দিয়ে পড়বে। এটা একটু কঠিন আছে, যত বেশি পড়বে তত বেশি জানবে, শিখবে। তাই এই চ্যাপ্টারটা পড়ে রাখবে ভালো করে। আগামী ক্লাসে আমি সমবায় সমিতি নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং ভালো থাকবে। আল্লাহ।